আমন্ত্রণ গ্লোবাল সংবাদে আপনাদের সাথে আছি আমি আশা সাবিরা। শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ। ভারতীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এড়িয়ে গেলেন ভারতের হাই কমিশনার। ভারতের সাথে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ হয়নি, প্রয়োজনে নতুন প্রকল্প হবে, মন্তব্য অর্থ উপদেষ্টার। আরও গুণগত পণ্য কিনতে চায় ভারত। এবং উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সঙ্গে নিয়োগ নিশ্চিত করতে হবে বলছেন বিএনপি নেতারা। রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ। কড়া ভাষায় ভারতীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত হত্যা নিয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে জিজ্ঞাসা করলে উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। সরকার যায় সরকার আসে, কোনো উদ্যোগেই কাজ হয় না, কিছুতেই থামছে না সীমান্তে হত্যা। তাই তো ফেলানি হত্যার ধারাবাহিকতায় স্বর্ণা, আর সর্বশেষ ঠাকুরগাঁয়ের জয়ন্ত কুমার সিংহের মৃত্যু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠকের পর সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এবারের পূজায় পুরোটা সময় নিরাপত্তায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তে পূজা দেখতে এপার ওপার অবাধ আসা যাওয়ার সুযোগ দেওয়া হবে না। এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর ভারতের হাই কমিশনার জানান ভারত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে চায়। Working to engage, we are closely engaging with the government of Bangladesh to fulfill the shared aspirations of our people for peace, security and development. And we will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us. কিন্তু সীমান্ত হত্যা বন্ধে দেশটির সদিচ্ছা আছে কিনা এমন প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যায় হাই কমিশনার। মোহাম্মদ নুরুন্নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ হয়নি, বরং প্রয়োজনে নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। এদিকে ভারতের হাই কমিশনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ থেকে আরও গুণগত পণ্য কিনতে চায় ভারত। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসি 2010, 2016 এবং 2017 সালে 3 দফায় যথাক্রমে 86 কোটি, 20 লাখ, 200 কোটি এবং 450 কোটি মার্কিন ডলারের চুক্তি করে বাংলাদেশ। ভারতের হাই কমিশনারের সাথে বৈঠকে এলওসির অর্থে চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। পরে গণমাধ্যমকে আশ্বস্ত করেন জনগুরুত্বপূর্ণ হওয়ায় এসব প্রকল্প বন্ধ হয়নি, হবেও না। We have some existing projects, a very important one which we took up as according to our felt needs. So it's not somebody peddled the project. So we took it and they are in for cooperation and will continue it. There's some issues about disbursement. They will be sorted out. This is one, and these are very important projects, you know. নিকটতম বড় প্রতিবেশী ভারতের সাথে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় এক হয়ে কাজ করতে একমত হয়েছে দুই দেশ। ভারতের পক্ষ থেকে সহযোগিতা অক্ষুণ্ণ রাখতে আশ্বস্ত করা হয়েছে। Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course,
there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. দুই দেশের স্বার্থ বিবেচনায় এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কাজেই এগুলোর গুণগত সমাপ্তির বিষয়ে দুই দেশ আশাবাদী বলেও গণমাধ্যমকে জানানো হয় ব্রিফিংয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুধাবন। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইল এলাকায় সাংবাদিকদের সামনে এ প্রশ্ন তোলেন তিনি। এদিকে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, উপদেষ্টা ও নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ নিয়ে এরই মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। এতে কথা বলেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ স্থানে অধিক সতর্কতার সঙ্গে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাতে বৃথা ছাত্র জনতার রক্ত। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়াও উপদেষ্টা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইল এলাকায় বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত 3টি পরিবারের মাঝে অর্থ সহায়তা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। জামিল আহমেদ ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দোসর মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো দুর্বলতা বা ভালো মানসিকতার সুযোগে পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবে ঠাঁই না পায়। একটি ভয়ঙ্কর দুর্বিনীত একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা বইছে, এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার থাকে। আপনাদের দুর্বলতার সুযোগে বা আপনাদের ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায়। হিটলারের যারা সহযোগী ছিল তাদেরকে কি পরবর্তী সরকার কোনো জায়গায় দিয়েছিল? এটা তো আমরা কখনোই শুনিনি। পরাজিত ভয়ঙ্কর স্বৈরশক্তির দোসর যদি মাথাচাড়া দেয়, তাহলে অর্জিত বিপ্লব সফলে প্রতিবন্ধকতা তৈরি হবে বলেও জানান রুহুল কবির রিজভী। নাসিরউদ্দিন বাচ্চু, আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র সমাজের যে কোনো প্রতিষ্ঠানে বৈষম্য দূর করে মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে তরুণরা। এমনই সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনটাই মনে করছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিরা। তাদের মতে তরুণ প্রজন্ম দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বর্তমান তরুণ নেতৃত্বের রাজনৈতিক ভাবনা রয়েছে। সে বিষয়গুলোই তারা জানাচ্ছিলেন। বিস্তারিত আলাদিন আল আজাদের প্রতিবেদনে। সভ্যতার অগ্রযাত্রায় বৈষম্য একটি বাধা। রাষ্ট্র ও সমাজের যে কোনো প্রতিষ্ঠানে বৈষম্য দূর করে মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে তরুণরা, যার প্রমাণ 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিরা। 5 আগস্ট একটা সফল গণ অভ্যুত্থানের পর একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশকে আমি একটি সম্ভাবনাময়, সাথে সাথে আমি একটি অনেক চ্যালেঞ্জিংও আমি মনে করছি। তবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে বলে আমি বিশ্বাস করি। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে দেশকে চালিত করার জন্য মানুষের মৌলিক চাহিদাকে পূরণ করে অন্য কাজ করার অঙ্গীকার করেছেন আরেকজন তরুণ রাজনৈতিক ব্যক্তি। দেশে কিন্তু ভিজিবল উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা ভিজিবল উন্নয়নের পাশাপাশি আমরা ইনভিজিবল কিছু উন্নয়ন চাই। ইনভিজিবল উন্নয়ন বলতে আমরা বুঝি যে আপনি মানুষের 5টি মৌলিক চাহিদা রয়েছে: শিক্ষা,
বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, সহ আপনি অন্য যেটা রয়েছে, আমরা এইগুলোকে আমরা ডেভেলপ করতে চাই। প্রয়োজনীয় সম্ভাবনা, সৃজনশীলতা এবং প্রতিশ্রুতি তরুণদের রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তরুণরা, এমনটাই প্রত্যাশা তাদের। ঠিক মতন ফোকাস করতে পারি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আবারও সেভেন সিস্টার নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ভারতে। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য মণিপুরে জাতিগত সংঘর্ষে তৈরি হয়েছে রক্তাক্ত পরিস্থিতি। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের। আর 1 বছরের বেশি সময় ধরে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছে কয়েকশো মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় জারি করা হয়েছে কারফিউ। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা 2023-এর ধারা 163-র অধীনে এই আদেশ জারি হয়। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ভারতের মণিপুরে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতার জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সোমবার থেকে রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে হাজারো স্কুল ছাত্র এই বিক্ষোভ করছে। এর আগে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকরী উদ্যোগ নিতে ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য রাজ্যপাল বা গভর্নরকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এখন রাজ্যপাল লক্ষণ আচার্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবে রাজভবনের সামনে। আর রাজ্যপাল যদি তাদের দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় জারি করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মণিপুরের কাংপোকপি জেলায় 2 সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 46 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। প্রত্যন্ত থাংবুহ গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই এলাকার কয়েকটি বাড়িও পুড়িয়ে দেয়া হয়েছে এবং স্থানীয়রা পাশের জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার প্রধান 2 আসামি আমির ও সুজন 4 দিনের রিমান্ডে। সুপ্রিম কোর্টের নির্দেশনা প্রতিপালনের আদেশ। অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগাই দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো ম্যাডাম? সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবেন? তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলাইছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি বলতেছে? দুলাভাই আপনি ওরা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি? কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ সেনা শেরানি। এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে, ধরো এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এইসব আমি পড়বো না, ফালান। ও মা গো মা, হাইদে কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার করে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিবে। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। আরে রিফাত দাঁড়া। দেখ কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি।
Recharge yourself. Feel now. Ural Dham. আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস আবারও আমন্ত্রণ গ্লোবাল সংবাদে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার প্রধান দুই আসামি এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এই সাথে রিমান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনের আদেশও দেন তিনি। এর আগে সকালে আদালতে আনা হয় 2 আসামিকে। মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন ওই 2 আসামির 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 4 দিনের আবেদন মঞ্জুর করে। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। দিনাজপুরের হিলিতে আদালতের নির্দেশে 1 মাস 5 দিন পর কবর থেকে তোলা হয়েছে আসাদুজ্জামান সূর্যের মরদেহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে মারা যায় সূর্য। সকালে ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত সূর্য বড় ডাঙ্গাপাড়া এলাকার মঞ্জুর ছেলে। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বয়রা মহিলা কলেজের পাশেই নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের 10 তলার কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায় তারা। পরে অন্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। অভিযোগ উঠেছে, নির্মাণাধীন ভবনে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অবশেষে কাজে ফিরেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক শ্রমিকরা। সোমবার বিজিএমইএর বৈঠকের পর বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সকালে বিভিন্ন কারখানার কাজে যোগ দিতে যান পোশাক শ্রমিকরা। এতে আশেপাশের কারখানায় শুরু হয় উৎপাদন। এ সময় তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প এবং জেলা পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সড়ক মহাসড়কে জোরদার করা হয়েছে টহল। তবে বন্ধ রয়েছে 45টিরও বেশি কারখানা। রাস্তার কোথাও কোনো ধরনের সহিংসতা নাই। ফ্যাক্টরিগুলিতে শ্রমিকরা প্রবেশ করেছে, প্রায় সব ফ্যাক্টরিতে কাজ চলমান। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের অন্তর্দ্বন্দ্ব বা দাবি দেওয়া নিয়ে অন্তর্কন্দল বা ম্যানেজমেন্টের সাথে মিল না হয় এখনও তাদের কাজ শুরু করতে পারেনি। বাট শ্রমিক অনেক ফ্যাক্টরিতে ঢুকে গেছে, তারা ভিতরে আছে। আবার একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগির আঘাতের পর বন্যা ও ভূমিধসে 63 জন নিহত। বেশ কয়েকটি সম্প্রদায় আংশিক পানির নিচে। আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ!
একটা ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেললো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করব বলো, খুব খেতে ইচ্ছে করছিল। তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। ধরতে হবে গরু রে, গরু একটা ইনজেকশন দিতে হবে। নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। ও মাগো! তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা কর। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। কসুর ডাক্তার। আমি কি গরুর ডাক্তার না কসুর ডাক্তার সেটা ক্লিয়ার করে দাও। সেই সকাল থেকে একটা বেড়া মানুষ খুঁজতেছি মুরগা জবে তোর লিগা। কসুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? আমার এই মুরগো 2 দিন ধরে খায় আর জিমায়। এই সামানি করেন না তো মুরগি, মুরগে আবার নেশা করে কেমনে? এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি পাশের বাড়ির মুরগির সাথে ইটিস পিটিস করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছ, তোমার লজ্জা? আরও একবার আমন্ত্রণ গ্লোবাল সংবাদে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। এলাকাবাসী জানায় দুপুরে খাবার খেয়ে শ্রমিকরা কারখানা ফেরার পথে চন্দ্রগামী একটি ট্রাক শ্রমিকদের চাপা দেয়। এ সময় সেখানেই মারা যান শিরিন নামের এক শ্রমিক। নিহত শিরিন স্টার্লিং ডিজাইনস কারখানায় কাজ করতেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটিতে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করলে 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় অপর ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। দুপুরে উপজেলা টাউন নপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জানায় চালক ইকবাল শেখ একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য ট্রাকটি দাঁড় করায়। এ সময় রড বোঝাই খুলনাগামী ট্রাক ধাক্কা দিলে চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। নিহত তানজু শেখ গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ইকবাল শেখের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগির আঘাতের পর মারাত্মক বন্যা ও ভূমিধসে মঙ্গলবার 63 জন নিহত ও 40 জন নিখোঁজ রয়েছে। ইয়াগির আঘাতের পরপরই বন্যা দুর্গত এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার কর্মীরা কাজ করছেন। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বন্যা ও ভূমিধসে প্রায় 752 জন আহত হয়েছে। আবহাওয়াবিদদের মতে 30 বছরের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা ইয়াগির সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। শনিবার ঘন্টায় 149 কিলোমিটার ইয়াগি আঘাত আনে। এতে সেতু ভেঙেছে, ভবনের ছাদ ছিন্ন বিচ্ছিন্ন এবং কারখানা ক্ষতি হয়েছে। দেশের উত্তরাঞ্চলের মানুষ এখনো ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে। বেশ কয়েকটি সম্প্রদায় আংশিকভাবে পানির নিচে রয়েছে। এবারে খেলার খবর।